আরে অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। বল্লার চাকের মধ্যে ঢিল মারবা আর বল্লার কামড় খেবে না, এটা কি মানা যায়? হঠাৎ করে রাজনীতিতে একটা নতুন ঘটনা শুরু হয়ে গেছে। এই ঘটনার মধ্য দিয়ে রাষ্ট্রপতি চুপ্পু অকার্যকর হয়ে যেতে পারে, জয় বাংলা হয়ে যেতে পারে। আজকে বিএনপির দুজন গুরুত্বপূর্ণ নেতা খুবই গুরুত্বপূর্ণ দুটি বিষয়ে এমন মন্তব্য করেছে যে মন্তব্য বাংলাদেশের মানুষ তো নয়, আমার মনে হয় পৃথিবীর কেউ এটি গ্রহণ করবে না। আমাদেরকে পথে ঘাটে রাস্তাঘাটে যখন তখন কুবাই মেরে ফেলতে চায় এই জামাত শিবির। কে যে কারে ছাই দিয়া ধরতেছে ভাই বুঝা মুশকিল। হ্যাঁ, সামনে অনেক রকম ঘটনা ঘটবে, এগুলা কিন্তু আপনারা কোনো রকম টেনশন দিবেন না। বাংলাদেশের 3 বাহিনীর প্রধান, সেনাপ্রধান, নৌপ্রধান ও বিমান প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে একটা মিটিং করবে বলে একটা খবর প্রচারিত হলো। আমার দেশে যদি একজন জেনারেল জন্মায় ওয়ান পেরনের মতো, জাকির নায়ক না, তোদের পাশার মধ্যে আমরা মিজাল চুরা দেবো কুত্তার বাচ্চা। দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশ বিশেষ ইতিমধ্যেই ভিডিওর শুরুতেই দেখেছেন। তো দর্শক, ভিডিও শুরুটা দেখে কিন্তু বুঝতে পেরেছেন যে আজকে নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন। তো দর্শক, আর বেশি দেরি না করে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিও। হঠাৎ করে রাজনীতিতে একটা নতুন ঘটনা শুরু হয়ে গেছে। এই ঘটনার মধ্য দিয়ে রাষ্ট্রপতি চুপ্পু অকার্যকর হয়ে যেতে পারে, জয় বাংলা হয়ে যেতে পারে। দেখেন, আমাদের বাংলাদেশে একজন রাষ্ট্রপতি আছেন, এমনিতেই তিনি অকার্যকর, তাকে কেউ দাম দেয় না। রাষ্ট্রপতিকে মহামান্য বলতে হয়। আর আমরা বলি রাষ্ট্রপতির, অনেকে বলে এর মায়ের বাপ, ওরে লাথি মারি, ওরে ও পারলে বের হোক, এইসব কথাবার্তা বলা হয় বাংলাদেশে। তাহলে মানে এই রাষ্ট্রপতি পদের কোনো কার্যকারিতা, সম্মান, এগুলো কিছু নেই, এটা একদম স্পষ্ট। আপনারা দেখেছেন যে রাষ্ট্রপতি স্বাভাবিকভাবে চেক আপের জন্য বিদেশ যায়, কিন্তু তাকে বিদেশ যেতে দেওয়া হয় না। ইনি কি রাষ্ট্রপতি না হাউস অ্যারেস্ট বোঝা দেয়। কিছু সিগনেচার তার মাধ্যমে করানো হয়, এ বিষয়ে তারপরে দেখারও কোনো সুযোগ নেই। তাকে যদি বলা হয় যে মানে সিগনেচার করতে করেন, কিচ্ছু করার নেই, কোনো সক্ষমতা কিছুই নেই। যদি বলা হয় এখন ঘুমিয়ে থাকেন, ঘুমিয়ে থাকেন। যদি বলা হয় ওঠেন, ওঠেন। এটা কি কোনো রাষ্ট্রপতি? সাধারণত আর কোনো কাজ না থাকলেও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কনভোকেশনে পাঠানো হয় যে একটু বক্তব্য দেন। অথচ 5 আগস্টের পর দেখেছেন এই চুপ্পু কোনো বিশ্ববিদ্যালয়ে কনভোকেশনে গেছে, অথচ প্রচুর পরিমাণ কনভোকেশন হচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, সমাবর্তন হচ্ছে, না তিনি যেতে পারেন না। ডাক্তার দেখাতেও যেতে পারেন না। ঈদের নামাজ, কোরবানির নামাজ পড়তে যান রাষ্ট্রপতি, তাও পারেন না। বিভিন্ন অনুষ্ঠানে যান, তাও যেতে পারে না, কোথাও যেতে পারে না। এটা কিসের রাষ্ট্রপতি? যেমন 21 নভেম্বর সেনাবাহিনীর যে অনুষ্ঠানটা হয়, ওইখানে নর্মালি রাষ্ট্রপতি খুব গুরুত্বের সাথে যান, কিন্তু সেখানেও যেতে পারেন না। মানে বঙ্গভবনের বাইরে রাষ্ট্রপতি যেতে পারেন না। তাহলে এটা কি কোনো রাষ্ট্রপতি? শুনেছিলাম যে পাবনা যাবেন, কিন্তু মানুষ জুতা দিয়ে পিটায় না, ওখানে ঘেরাও করে পিটায়, কে জানে। এখন ঈদের নামাজ বা এই ধরনের সামাজিক অনুষ্ঠানেও যদি তিনি বের হতেন, নিশ্চিত জুতার বৃষ্টি পড়তো তার উপর। এই হচ্ছে আমাদের রাষ্ট্রপতি। তবে বিএনপির কারণে তাকে সরানো যায়নি। এই রাষ্ট্রপতিকে গ্রেপ্তার করে জেলে রাখা উচিত। হাসিনার পাঁচাটা, ফ্যাসিবাদের দোসর এবং ভারতের দালাল, এর যোগ্য জায়গা হচ্ছে গ্রেপ্তার করে জেলে রাখা। কিন্তু তাকে গ্রেপ্তার করা হচ্ছে না, জেলে রাখা হচ্ছে না, তাকে রাষ্ট্রপতি পদে বসিয়ে রাখা হচ্ছে এবং তিনি বঙ্গভবনের মতো একটা অভিজাত জায়গায়, বিলাসবহুল জায়গা আছেন এবং বিলাসী জীবনযাপন করছেন, বাইরে বের না হতে পারলো। বঙ্গভবন বিশাল একটা এলাকা, ওই এলাকার মধ্যে রঙ্গমঞ্চ আছে, এরশাদ তো আলাদা একটা রুম করেছিল রঙ্গমঞ্চের জন্য, সব ধরনের বিনোদনের ব্যবস্থা আছে, তাতে তো বাইরে যাওয়া লাগে না। ডাক্তার, হসপিটাল ওখানে উঠিয়ে আনা যায়, ওটার ভিতরে যা আছে ওটা একটা একদম অভিজাত চিকিৎসা ব্যবস্থা ভিতরে আছে, যদিও কিছু কিছু কাজে বাইরে যেতে হয়। তাকে এত টাকা পয়সা দিয়ে কেন পুষে রাখা হচ্ছে? বিএনপির কারণে। তাকে সরানোর জন্য একদম চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছিল সরকার। ডক্টর আসিফ নজরুল এবং তৎকালীন উপদেষ্টা নাহিদ ইসলাম, এরা মিটিং করেছিলেন, প্রধান বিচারপতির সাথে সাক্ষাৎ করেছিলেন যে কিভাবে কি করা যায়, আইনি দিক সব পর্যবেক্ষণ করে চুপ্পুকে সরিয়ে দেওয়ার বন্দোবস্ত করেছেন। কিন্তু বিএনপির আপত্তির কারণে চুপ্পুকে সরানো যায়নি। মানে বয়স ছিল 7 থেকে 8 বছর যখন তারেক রহমান সাহেব চলে যায়, কিন্তু ওই 8 বছরের ছেলেটা এখন বা মেয়েটা এখন কিন্তু 25 বছরের। আর 25 বছরে তো বুঝেন, সবই বুঝে সে। আর ওই 25 বছরের ছেলে আর মেয়েটা কিন্তু তারেক রহমান সাহেবকে দেখে নাই, দূর থেকে এই অনলাইনে দেখতেছে। যেমন আপনারা অনেকে আমাকে চিনেন এই ক্যামেরার মাধ্যমে, এই মোবাইলের মাধ্যমে, দেখা হয় নাই, কিন্তু যখন দেখা হয়ে যায় তখন অনেক ভালো লাগে না? আমার তো ভালো লাগে, যার যার সাথে দেখা হয় আমি ছবি তুলি, বুক মিলাই এবং এটা ইয়াদ থাকে, ভালো লাগে। এবং ওই মানুষটাকে যখন
আবার এই অনলাইনে দেখি, ফেসবুকে দেখি, তখন লাইক দেই, কমেন্টও করি, ভালো লাগে। এটা হলো মানুষের নেচার ভাই, তাই না? যেমন তারেক রহমান সাহেব যদি 5ই আগস্টের সাথে সাথে চলে আসতো, 5ই আগস্টের পরপরই 6ই আগস্ট 7ই আগস্টে যদি চলে আসতো 2024-এ, তাহলে কিন্তু আজকে অন্যরকম কিছু হইতো, ফলাফল অন্যরকম হইতো। আজকে যে ফলাফল দেখতেছেন এটা অন্তত হইতো না। আজকে এত সমালোচনা কেন হচ্ছে জানেন? কারণ এই দলটার আসলে নেতা নাই, নেতা বিদেশে থাকে। আর এখানে যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা তাদের দায়িত্ব পালন করতে পারে নাই। তারা যদি দায়িত্ব পালনই করতে পারতো তাহলে কেন ওইখানে যা সাইন করতে গেল? হ্যাঁ, এই যে জুলাই সনদপত্রে সাইন করতে কেন গেল? জুলাই সনদপত্রের মধ্যে কি লেখা আছে না লেখা আছে এগুলা না পড়া কেন এখানে দস্তখত করবে বলেন আপনি? দেখেন কত বড় হুমকির মুখে ফেলে দিল তারেক রহমান সাহেবকে এবং পুরো দলটাকে। যারা এই দলের নেতৃত্ব দিছে তাদের নেতৃত্ব ঠিক ছিল না। দেখেন এনসিপি যায় নাই কেন? তারা বুঝছে যে এটার মধ্যে ঘাপলা আছে, আমরা যাবো না, জুলাই সনদপত্র পুরো ঘোষণা দিতে হবে, ওই নোট অফ ডিসেন্ট নিয়ে আমরা ওইখানে সিগনেচার করুন না। এখন দেখেন নোট অফ ডিসেন্ট মানে কি? আমি এটা এখন মানতেছি না, পরে মানবো। তার মানে কি আপনি জুলাই সনদপত্র মানতে চাচ্ছেন না, আপনি জুলাই সনদপত্রের বিপক্ষে দাঁড়াচ্ছেন। এই যে না শব্দটা তো জুলাই সনদপত্রের বিপক্ষে যাচ্ছে, মানে আমি এই জুলাইকে স্বীকৃতি দিতে চাই না। আর এই চাওয়াটা পুরোপুরি মিলা যাইতেছে আবার আওয়ামী লীগের সাথে। ওরাও কিন্তু জুলাই সনদপত্রকে স্বীকৃতি দিতে চায় না এবং জুলাইকে মাইনাই তো নিতে চায় না। ওরা বলে এখানে জঙ্গি আক্রমণ হয়েছে বাংলাদেশে। ডক্টর ইউনূস স্যার হলো জঙ্গিদের নেতা, যার জন্য আওয়ামী লীগ এই জুলাই সনদপত্র মাইনা নিবে না, তারা নার পক্ষে। কিন্তু আপনারা তো বলছেন মাইনা নিবেন, আপনারা তো না বলেন নাই, আপনারা বলছেন যারা সংসদে এটা পাশ করুন। কিন্তু যে কথাটা এখনই হ্যাঁ বলা হয়ে গেল, সবাই হ্যাঁ চাচ্ছে, পুরো বাংলাদেশের জনগণের মধ্যে 70-80% মানুষ হ্যাঁ চাচ্ছে, তো ওই হ্যাঁটা আপনারা এখন মাইনা নিতে অসুবিধা কি? আপনারা নিজেরাই তো এখানে সিগনেচার করছেন, এমন তো না যে আপনাদেরকে একটা দেখায় আরেকটা সিগনেচার করে নিছে, সবাই কাছেই তো দিয়ে দিছিল। আপনারা এখানে দেখা শুনেই তো দস্তখত করলেন, সবই তো চোখের সামনে একেবারে অন ক্যামেরায়। এত সাক্ষী প্রমাণ থাকার পর এখন যদি বলেন যে আমরা জুলাই সনদপত্রের স্বীকৃতি দিব না, ওইখানে আমাদের নোট অফ ডিসেন্ট আছে, কিন্তু আপনারা তো এর চেয়ে বড়টা মাইনা নিছেন, আপনারা তো সংবিধানই উলটপালট করে দিয়েছেন। সেখানে তো হ্যাঁ বলছেন, যেমন 10 বছরের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না, ওইখানে তো আপনাদের হ্যাঁ আছে। যেমন প্রধানমন্ত্রী হয়ে যাওয়ার পর উনি আর দলের প্রধান থাকতে পারবে না। দলের প্রধান থাকতে না পারা মানে বুঝছেন তো, উনি আর ওই যে আওয়ামী লীগের মতো হেলমেট বাহিনী বাইর করতে পারবে না। হরতাল করতে চাইলে কেউ, মিছিল করতে চাইলে কেউ, মানববন্ধন করতে চাইলে কেউ ওই হেলমেট বাহিনীকে পাঠাই দিত পুলিশের সঙ্গে, কারণ উনার ইশারায়, কারণ উনি তো প্রধানমন্ত্রী, দেশটা তো ওনার হাতে। ওনার হাতে বলতে পুলিশ, র্যাব, মিলিটারি সবই তো ওনার হাতে ক্ষমতা। ওই ক্ষমতাগুলো তো ভাগ করে দেওয়া হয়েছে। যেমন এই যে প্রেসিডেন্টের পদ, ওই পদটা কেন ওই কবরস্থানে যায় মুনাজাত করা আর ফিতা কাটা আর বিদেশ যায় চিকিৎসা করার জন্য না, ওইখানে অনেক ক্ষমতা ভাগ করে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর ক্ষমতা ওইখানেও চলে গেছে। এই যে আমি এতক্ষণ যা কিছু বললাম, এরকম আরো অনেক কিছু তো আপনারা মাইনা নিছেন, কিন্তু আমাদের সংবিধান মাইনা এটা কি মানছেন আপনারা? সংবিধানে কি ওই কথাগুলো লেখা আছে? তার মানে কি এই সংবিধানটাকে আপনারা তো উলট পালট করছেন। ওই সংবিধানের অনেক কিছু বাদ দিয়া আপনাদের এই যে সিদ্ধান্তগুলো তো ঢুকাবেন ওইখানে। আপনাদের এই যে 270 দিন বৈশা জল্পনা কল্পনা করে যা কিছু চিন্তা করছেন, ওর মধ্যে তো সংবিধানের উলট পালট আছে, অনেক কিছু তো মাইনা নিছেন। তাহলে জুলাই সনদপত্রের মানতে অসুবিধা কি? 24-কে স্বীকৃতি দিতে অসুবিধা কি? এখন তো আপনাদের অনেকে এসে বলতেছে, অনেকে মানে এই যে হাফিজ সাহেব বলছে, মেজর হাফিজ সাহেব, উনি বলতেছে এই সনদপত্রের দরকার নাই, নির্বাচিত সরকারের কাছে দেশ ছেড়ে দেওয়া উচিত নির্বাচনের মাধ্যমে। এগুলো আমরা সংসদে যাই আলোচনা করে পাস করবো। এখন তারা গদি ছেড়ে চলে যাক একটা নির্বাচন দিয়া। এতদিন পর 270 দিন কেন বসলেন? তাহলে বৈশা তো অনেক কিছুই একমত হয়েছেন, শুধু জুলাই সনদপত্র নিয়ে একমত না। তার মানে কি আপনাদের মনের ভিতরে এইটাই ছিল? এইটাই তো বোঝা যায় যে আপনারা সংসদে যাইও এটা নাই বলতেন, এটা পাস করতেন না। এটা পাস না করার পিছনে কারণ ওই যে একটাই কারণ, 71 নিয়ে ব্যবসাটা বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, এখন তো অনেকে আপনারা এসে বলতেছেন 71-এ জামাতের বিচার হইতে হবে, জামাতের বিচার শেষ হয় নাই, জামাতের বিচার আপনারা সামনে আনতে চাইতেছেন। কত ভয়াবহ কথা! যদি এটা আপনাদের নিজেদের বয়ান হইতো মাইনা নিতাম। যাই হোক, কিছু একটা তো আবিষ্কার করছে, কিছু একটা তো অপবাদ দিতে পারছে বা ধরার চেষ্টা করতেছে ছাই দিয়া, কিন্তু এই বয়ানটা তো আওয়ামী লীগের বয়ান। আওয়ামী লীগ তো একই কথা বলতো, ওদের বিচার করতে হবে, ওরা রাজাকার আল বদল, এই একই কথা, স্বাধীনতার পক্ষে আর বিপক্ষে। ওই বয়ান যদি আপনারা নিয়ে আসেন, তাহলে কি মনে হয় না শেখ হাসিনার কণ্ঠ, শেখ হাসিনা যা বলবে তা কি আপনারা বলবেন? এটাই কি আপনাদের রাজনীতি? না, এইটা তো আপনাদের রাজনীতি না। আপনাদের রাজনীতি হওয়া উচিত শহীদ জিয়াউর রহমানের আদর্শ নিয়ে। ওনার আদর্শে আপনার চলতে হবে, ওনার আদর্শ থেকে এক বিন্দু নড়তে পারবেন না। দেখেন এই যে মির্জা ফখরুল সাহেব, এই যে আমেরিকায় গেল, স্যারের সাথে একটা সফর দিল, কাছাকাছি গেল, কথা বললো, সামনাসামনি কথা বলার পর বাংলাদেশে আইসা কি বলছিল? যে জিয়াউর রহমানকে উনি খুঁজে পান ডক্টর ইউনূস স্যারের মাঝে। জিয়াউর রহমানকে খুঁজে পাচ্ছে। এর আগে দেখেন লন্ডনে যখন আপনাদের সঙ্গে হাত মিলাইলো, কথা বললো, ডক্টর ইউনূস স্যারের কত বড় কলঙ্ক আসলো যে বিএনপির সাথে হাত মিলাই ফেলাইছে। আবার ওদিকে দেখেন আপনারা লন্ডন থেকে আইসা ডক্টর ইউনূস স্যারের যেভাবে প্রশংসা শুরু করছেন, হ্যাঁ, জিয়াউর রহমানের আদর্শ পাচ্ছেন, জিয়াউর রহমানকে খুঁজে পাচ্ছেন, উনি আসলে দেশের মঙ্গল চান, এবং আপনারা অনেকে পদত্যাগ চাইছিলেন এই উপদেষ্টাদের মধ্যে, তখন কিন্তু আর পদত্যাগ চান নাই। লন্ডন থেকে আসার পর আর কেউ পদত্যাগ চান নাই। তার মানে কি জনগণের কাছে একটা মেসেজ চলে গেল যে ডক্টর ইউনূস স্যার বিএনপির সাথে হাত মিলাই ফেলাইছে। এই মেসেজটা চলে গেছে না? সবাই এটা নিয়ে আলোচনা করতো, কিন্তু আমি কখনো ওই অ্যাঙ্গেলে আলোচনাই করি নাই। কারণ কি জানেন? দেখেন ভাই ব্রাদার, মানুষ কথা বলতে শিখে 2 বছর বয়সে। হ্যাঁ, 2 বছর যখন তার বয়স হয় তখন সে কথা বলতে শিখে, কিন্তু কোন কথাটা কোথায় বলতে হবে, কোন জায়গায় বলতে হবে, কোন সময় বলতে হবে, এইটা শিখতে শিখতে মানুষের জীবন চলে যায়।
অথচ দেখেন 2 বছর বয়সে কথা বলা শিখছে, আর সারা জীবন চলে গেল কোন কথাটা কোথায় বলতে হবে, কেন বলতে হবে। ডক্টর ইউনূস স্যার এটা খুব ভালো করে জানে বলেই কিন্তু উনি কোন রকমই কথা দেয় নাই কাউকে। আপনারা যতই সন্দেহ করতেছিলেন উনি চুপচাপ ছিল। এই চুপচাপ থাকার কারণ কি জানেন? উনি বুঝাইতে চাইছে, উনি মানুষকে বুঝার সুযোগ করে দিছে যে দেখো 3 দিন আগে 4 দিন আগে যারা আমাকে অথর্ব বলতো, গালি দিত, লন্ডনে আমি হাত মিলানোর পর তারা আমার প্রশংসা করতেছে, এবং আবার দেখবা তারা আমাকে দুর্নাম দিবে, আবার আমাকে বেঈমান বলবে। ওই জায়গায় আয়না ঠেকাই দিছে, কিন্তু একেবারেই ছাই দিয়া ধরার মতো ভাই। হ্যাঁ ভাই, অনেক মাছ আছে ভাই, খুব পিছলা মাছ, যেমন টাকি মাছ, শৈল মাছ, শিং মাছ, এগুলো ধরতে হলে ভাই ছাই লাগে, পিছলা তো ছুইটা যায়। ওই স্যার বুঝছেন ওই কাজটাই করছে, ছাই হাতে নিয়ে চুপচাপ বসা ছিল, আপনাদেরকে বলার সুযোগ করে দিছে, মানুষ যেন আপনাদেরকে বুঝতে পারে। আর দেখেন সারা দেশে যেসব চাঁদাবাজি হয়েছে, লুটপাট হয়েছে, আর সারা দেশে যেসব অপকর্ম হয়েছে, যে অপকর্মগুলোর কারণে ডক্টর ইউনূস স্যারকে কিন্তু বারবার আঙুল তুলে বলা হচ্ছিল যে উনি অথর্ব, উনি দেশ চালাতে পারবে না, দেশ আগেই ভালো ছিল, আর দেশ এখন খারাপ কেন, কাদের কারণে খারাপ, এটা কিন্তু উনি মুখে বলে নাই, উনি দেখার সুযোগ করে দিছে যে ওহে জনগণ, তোমরাই দেখো দেশ কোন পথে যাচ্ছে, কারা দেশকে খারাপের পথে নিয়ে যাচ্ছে। আগের জনকে তোমরা কেন সরাইলা, কেন 2000 মানুষ রক্ত দিলা, কেন 40,000 পঙ্গু হইলা, কি কারণে তাকে সরাইলা? নিশ্চয়ই সে জুলুমবাজ ছিল, কিন্তু জুলুমবাজ চলে যাওয়ার পর বাংলাদেশ কি জুলুমবাজ মুক্ত হয়ে গেল? না, জুলুমবাজ মুক্ত হয় নাই, জুলুম মুক্ত হয় নাই ভাই। এই জুলুমটা দেখার সুযোগ করে দিছে আপনাদেরকে, আপনারা এটা বুঝতে পারেন নাই। আপনারা ব্যস্ত ছিলেন ওই টেম্পো স্ট্যান্ড নিয়ে, বালু মহল নিয়ে, জল মহল নিয়ে, আর মামলা বাণিজ্য নিয়ে। মামলা বাণিজ্য তো ভাই পুরো দমে চলতেছে, গত 15 মাসে মামলা বাণিজ্য আমার মনে হয় হাজার কোটি টাকা ছাড়াইয়া চলে গেছে, এমন ভাবে চলতেছে, মানুষ এগুলাই চোখে দেখতেছিল। ডক্টর ইউনূস স্যার এরকম কোন সিদ্ধান্ত নেয় না, এই কারফু দাও, ধরপাকড় করো, আয়না ঘরে ঢুকাও, ধইরা পা ভাঙা দাও, কোমর ভাঙা দাও, ফাঁসিতে ঝুলাও, এরকম কোনো কথা বলে নাই। উনি বারবার সাবধান করতেছিল এবং চুপচাপ দেখতেছিল এবং আমাদেরকে দেখার সুযোগ করে দিতেছিল। উনি তো ইচ্ছা করলে শেখ হাসিনা যেভাবে দমন করছে, হ্যাঁ, শেখ হাসিনা যেভাবে দমন করে রাখতো না সবাইকে, ওইভাবেই তো দমন করতে পারতো, কিন্তু সেটা কি ভালো একটা মেসেজ যাইতো সারা পৃথিবীতে? যাইতো না। আপনারাই বলতেন এক হাসিনা গেছে, আরেক হাসিনা আসছে, মানে আরেক জুলুমবাজ আসছে, সেটা তো উনি করতে পারে না। উনি প্রথম দিনই বইলা ভালাইছিল না মাস্টার মাইন্ডের কথা, উনি বিদেশে যায় ওই যে দেখায় ভালাইছিল ইনি মাস্টার মাইন্ড, এটা আমাদেরকে দেখাইছে। আসল মাস্টার মাইন্ড ভাই উনার মগজের ভিতরেই আছে, যেটা আমরা দেখতে পাচ্ছি না। উনার ওই কথাটা খালি মনে কইলেন, কোন কথাটা? রিসেট বাটনে চাপ দেওয়া হয়ে গেছে। তার মানে কি জানেন? নতুন বাংলাদেশের জন্ম হতে যাচ্ছে, আর নতুন বাংলাদেশের সঙ্গে এই 24-এর সঙ্গে যারা 71-কে মিলাইতে চাইবেন তারা ভুল করবেন, মারাত্মক ভুল করবেন। তারা যদি সেই 71-এর রাজাকারের বিচার এখন চান, তাহলে ভাই এই দেশটা গত 54 বছর যারা চালাইছেন তাদের রেকর্ডও সামনে চলে আসবে, তাদেরকেও জবাবদিহির মধ্যে আসতে হবে, তাদেরকেও আইনের আওতায় আনতে হবে। শুধু কি আওয়ামী লীগ এই দেশের টাকা পয়সা লুট করছে আর কি কেউ করে নাই? বিদেশি পত্রিকায় হেডলাইন হয় নাই, বাংলাদেশের পত্রিকায় হেডলাইন হয় নাই, তারা কারা? তাদেরকে কি আইনের আওতায় আনা উচিত না? কারণ 30 লক্ষ মা বোনের রক্তের বিনিময় যে বাংলাদেশ পাইছেন, ওই বাংলাদেশের টাকা পয়সা আপনারা কারা লুট করছেন, বাংলাদেশ নিয়ে কারা ষড়যন্ত্র করছেন, বাংলাদেশ নিয়ে পার্শ্ববর্তী দেশের সাথে আমাদেরকে গোলাম বানাইবার চেষ্টা যারা করছেন, কাউকে মুক্তি দেওয়া হবে না ভাই, কেউ মুক্তি পাবেন না। এই সরকার জনগণের সরকার কিনা, বর্তমান সরকার জনগণের সরকার কিনা, এটার জন্য তো হ্যাঁ না ভোট দিতে হবে। এমন না তো হ্যাঁ না ভোট এই বাংলাদেশের প্রথম, হ্যাঁ না ভোট এই দেশে 3 বার হয়েছে, 3 বার। প্রথম করছে শহীদ জিয়াউর রহমান, এই হ্যাঁ না ভোট দিয়া উনি ক্ষমতায় বসছে। তারপরে করছে এরশাদ সাহেব, এই হ্যাঁ না ভোট দিয়া ক্ষমতায় বসছে। তারপরে শেখ হাসিনা আইসা প্রেসিডেন্টকে সরাইয়া প্রধানমন্ত্রী সর্বা, এই ব্যাপারটা কিভাবে করছে? এই হ্যাঁ না ভোট দিয়া। তাহলে আজকে নতুন বাংলাদেশের জন্য হ্যাঁ না ভোট হইতে অসুবিধা কি? না মানি কি জানেন? না মানি নতুন বাংলাদেশ হইতে দেব না। না মানি দেশের টাকা পয়সা যারা লুট করে চলে গেছে তাদের বিচার চাই না। না মানি 1400 শহীদের মায়ের কান্নাকে না বইলা দেওয়া। না মানি এই যে 40,000 পঙ্গু হয়েছে, এই পঙ্গুদেরকে আবার পঙ্গু করে দেওয়া। না মানি তো সেটাই বোঝায়। আর হ্যাঁ মানি বোঝায় নতুন একটা বাংলাদেশ। আর এই চাওয়াটা শুধু কোনো দলের না ভাই, হ্যাঁ না ভোট দিলেই বুঝতে পারবেন। 90% মানুষ হ্যাঁ বলবে, 90%। আপনি প্রশ্ন করতে পারেন সবচেয়ে বড় দল আওয়ামী লীগ হ্যাঁতে ভোট দিবে না, নাতে ভোট দিবে না। আপনার ধারণা ভুল। ওরা মনে মনে বুঝা ফেলেছে এরা যদি আবার আসে আমাদেরকে শান্তিতে থাকতে দিবে না। এখনই তো দিচ্ছে না, গত 15 মাসই তো দেয় নাই। ওরা একটা জিনিস বুঝা ফেলেছে, হ্যাঁতে ভোট দিলে আমরা শান্তিতে থাকতে পারবো, এইটাই হবে। না হলে একটা বিশ্ববিদ্যালয়ে ওই রেজাল্ট আসতো না, তো ওই ফলাফল আসতো না। আসতো কি ভাই? ওইখানে কি ছাত্রলীগের ভোটার ছিল না? নিশ্চয়ই ছিল। ছাত্র দলেরও তো ছিল। ছাত্র দলের, ছাত্রলীগের অনেকেই মনে মনে সিদ্ধান্ত নিয়ে নিছে, এবং বাংলাদেশের জনগণের মধ্যে সব ধর্মের মানুষই ভাই সিদ্ধান্ত নিয়ে নিছে। একটু আগে দেখলাম আমাদের সনাতনী ধর্মের ভাই বোনেরা ঢোল বাজাইতে জামাত ইসলামের ব্যানার নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে। এরকম দৃশ্য কি আপনারা এই বাংলাদেশে কোনোদিন দেখছেন? সনাতন ধর্মের মানুষ ওনারা জামাত ইসলামের ব্যানার নিয়ে রাস্তায়, আরে স্বয়ং জামাত ইসলামই তো রাস্তায় দাঁড়াইতে পারতো না। বাংলাদেশের 3 বাহিনীর প্রধান, সেনাপ্রধান, নৌপ্রধান ও বিমান প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে একটা মিটিং করবে বলে একটা খবর প্রচারিত হলো। এই সময় এই খবরটা অ্যাকচুয়ালি অনেকের মনে অনেক ধরনের প্রশ্নের উদ্বেগ হয়েছে। এটাই স্বাভাবিক, কারণ দেশের যে বর্তমান অবস্থা আপনারা জানেন, জুলাই সনদ নিয়ে যে টানাপোড়েন চলছে, দলগুলোর মধ্যে যে একটা অসহিংস ভাব চলছে, একজন আরেকজনের বিরুদ্ধে বোমা বিস্ফোরণ করছেন, মানে কথার বোমা বিস্ফোরণ করছেন, এবং কবে সেই সনদ বাস্তবায়নের জন্য প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস এটা ডিক্লারেশন দেবেন, এইটা নিয়ে যখন সারা বাংলাদেশ টালমাটাল, ঠিক ওই সময় সেনাপ্রধান, বিমান প্রধান এবং নৌপ্রধান যখন যমুনায় গিয়ে প্রধান উপদেষ্টার সাথে দেখা করেন, তখন ন্যাচারালি জনমনে একটা সংশয়, একটা ভয়, একটা ভীতি, একটা
ভাবনা বা একটা অন্য কিছু উদ্বেগ হয়, অনেক কিছুই হতে পারে, অনেকেই অনেকভাবেই নিতে পারেন, কেউ এটাকে সাধারণভাবে নিতে পারেন, কেউ এটাকে অন্যভাবে নিতে পারেন। কিন্তু আমাদের মধ্যে কিছু ইউটিউবার আছেন যারা এটাকে রং চং মাখিয়ে বিরাট একটা ঘটনা বানিয়ে দিচ্ছিলেন। দেখেন, ওই যখন উনি অ্যানাউন্সমেন্টটা দিয়েছেন বা যখন কথাটা হয়েছে, ঠিক ওই সময় মুস্তফা ফিরোজ সাহেব একটা কন্টেন্ট করেছে যে যমুনায় যাচ্ছে 3 বাহিনী প্রধান। খবরটা উনি কালবেলা থেকে দিয়েছেন। কালবেলা নর্মাল একটা নিউজ করেছেন, সম্ভাবনা আছে সন্ধ্যে 7:30টার সময় ওনারা দেখা করতে পারেন প্রধান উপদেষ্টার সাথে। কি কারণে দেখা করতে পারেন, কি নিয়ে আলোচনা হতে পারে, এই ব্যাপারে কিন্তু কালবেলা কিছু লিখেনি। কিন্তু ফিরোজ সাহেব বসেই উনি অত্যন্ত গুরু গম্ভীরভাবে বলতে লাগলেন দেশে এই অবস্থা কেন যাচ্ছে, কি হবে, এই যে যে পুরো দেশে একটা অরাজনৈতিক অবস্থা, বিভিন্ন জায়গায় গন্ডগোল, মিছিল, ইলেকশনের কি হবে, গণভোটের কি হবে ইত্যাদি নিয়ে উনি উদ্বেগ প্রকাশ করলেন। যে উদ্বেগটা অনেকের মনেই থাকে, বাট উনি তো অ্যানালিস্ট, উনি তো খবর অ্যানালাইসিস করেন, তাই না? উনি এমন করে নিউজটা করলেন যে একটা ভয় ভীতি যে কোনো মানুষের সেই অনুষ্ঠানটা দেখবার পর আপনার হবেই। আমি নিজেও একটু ঘাবিয়ে গেলাম যে আচ্ছা, হঠাৎ করে এই প্রধান উপদেষ্টা মহোদয়ের সাথে কেন 3 বাহিনী প্রধান দেখা করতে যাচ্ছে ঠিক এই সময়। কিন্তু ফিরোজ সাহেব যেভাবে বললেন তাতে আরো ভয়াবহ আকার ধারণ করে ফেললো। ঠিক আছে, সেটা চলে গেল। ঠিক তার 4 ঘন্টা পরে, মানে বাংলাদেশ সময় রাত্র 8:30টার দিকে উনি আবার আরেকটা করলেন এপিসোড। এইবার উনি বললেন যে প্রধান উপদেষ্টার কাছে 3 বাহিনী প্রধান গেছেন শুধুমাত্র এটা বলার জন্য যে আমরা ফেব্রুয়ারি ইলেকশন নিয়ে আপনাকে সমস্ত রকমের সাহায্য করবো, আপনি এগিয়ে যান। ওখানে গণভোট নিয়ে কোনো কথা হয়নি। কিন্তু ফিরোজ সাহেব বললো ওনারা গণভোট চান না, ওনারা দেশকে অন্যভাবে নিয়ে যেতে চান না, ওনারা শুধু ইলেকশন চান, ইলেকশন করে সমস্ত সৈন্যবাহিনী ব্যারাকে ফিরে যাবে। অ্যাজ ইফ ফিরোজ সাহেব এখানে ছিল। এই যে আলোচনাটা হয়েছে সেখানে বেসিক্যালি যেটা পরবর্তী সংবাদে দেখা গেল সেটা অন্য সংবাদ। সেটা হলো 19শে নভেম্বর বা 21শে নভেম্বর আপনার সেনাবাহিনীর সশস্ত্র দিবস আছে, সেখানে দাওয়াত দেওয়ার জন্য প্রধান উপদেষ্টার কাছে গেছেন। প্রধান উপদেষ্টার সাথে কথা হয়েছে। ন্যাচারালি সামনে নির্বাচন, সেই নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা বলেছেন যে আপনারা এই পর্যন্ত যা যা করেছেন আমি বা সরকার খুশি, আপনারা আপনাদের ক্রিয়াকর্ম ঠিকমতো করে যাচ্ছেন এবং আশা করি সামনে যে ইলেকশন হবে তখন এটাকে আপনারা আবার নিজস্ব দায়িত্ব নিয়ে মানে এমনভাবে একটা ইলেকশন করবেন যাতে এটা স্মরণীয় হয়ে থাকে। এবং সেনাপ্রধান, নৌপ্রধান এবং বিমান প্রধান যথারীতি বলেছেন আমরা আছি আপনার সাথে, একটা সুষ্ঠু নির্বাচন করবার জন্য যা যা প্রয়োজনীয় দরকার আমরা করবো। প্রতিবাদ্য বিষয় হলো এইটুকুন। কিন্তু ফিরোজ সাহেব না মনে মনে অনেকগুলো কলা খায়া ফেলাইছে। উনি যে সেকেন্ড টাইম যে ভিডিওটা করছেন ওইটার মধ্যে তার মূল আলোচনা হলো অ্যাজ ইফ ওইখানে প্রধান উপদেষ্টা মহোদয়কে বলা হয়েছে, সেনাপ্রধান, নৌপ্রধান এবং বিমান প্রধান বলেছেন গণভোট নিয়ে কোনো কথা হবে না, গণভোট আমরা চাই না। ঠিক এমনই একটা বার্তা এই ফিরোজ সাহেব দিচ্ছেন। ভাই হাসি লাগে। উনি নাকি অনেক বড় একজন সাংবাদিক। উনি যদিও বারবার কালবেলার কথাগুলো পড়ছিলেন, কালবেলাতে কিন্তু গণভোট নিয়ে কোনো কথা ওঠেনি। কালবেলা একবারও বলে নাই ওখানে গণভোট নিয়ে কথা হয়েছে। কারণ গণভোট নিয়ে কথা উঠবার কোনো কারণ তো এখানে নাই। সরকার যদি গণভোট দিতে চায়, সরকার বলবে, আর্মি যদি নামাতে চায় আর্মিকে বলবে আমি গণভোট দিয়েছি আপনারা হেল্প করেন। প্রয়োজন নাও হতে পারে, কারণ গণভোটে তো কোনো গন্ডগোল হবার কোনো চান্স নেই। মানুষ শুধু বলবে হ্যাঁ বা এটা কোনো দলীয় প্রার্থীকে কেউ ভোট দিতে যাচ্ছেন না। কিন্তু ফিরোজ সাহেবের কথা একটাই, গণভোট হবে না। পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন 3 বাহিনীর প্রধান, আমরা শুধু নির্বাচন চাই, জাতীয় নির্বাচন। গণভোট নিয়ে কোনো কথাই হয় না, গণভোট নিয়ে কোনো কথা বলতে পারবেন না আপনারা কেউ। মানে এটা ফিরোজ সাহেব বলে যে কলা খায়, সে বলতেছে এমনভাবে একটা কন্টেন্ট বানাইছে আপনারা দেখেন। একটা তো বানাইলো বিকাল 4টায়, আবার রাত্র 8টায় যখন দেখা করে আসলো, যখন কালবেলা নিউজটা করলো। কালবেলা কি নিউজটা করছে সেটা একবার শুনেন। কালবেলা যে নিউজটা করছে সেটা আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যেন নিশ্চিত নিরাপত্তা বজায় থাকে এবং শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় সে বিষয়ে সব ধরনের প্রস্তুতি নিতে 3 বাহিনীর প্রধানকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানও উপস্থিত ছিলেন। বৈঠকে জাতীয় নিরাপত্তার পাশাপাশি দেশের আইন শৃঙ্খলা রক্ষায় সামরিক বাহিনীর সদস্যদের কঠোর পরিশ্রমের জন্য সাধুবাদ জানান প্রধান উপদেষ্টা। তিনি বলেন গত 15 মাসে সেনাবাহিনী সহ যে সব বাহিনীর সদস্যরা দেশের আইন শৃঙ্খলা রক্ষায় অত্যন্ত কঠোর পরিশ্রম করেছেন। প্রধান উপদেষ্টা বলেন ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ। আজকের এই বৈঠকে নির্বাচনের জন্য সামরিক বাহিনী সব ধরনের প্রস্তুতি নেওয়ার বিষয়ে প্রধান উপদেষ্টাকে অবহিত করেছেন 3 বাহিনীর প্রধান। নির্বাচন ঘিরে আইন শৃঙ্খলা রক্ষা। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।